কখনো কি মনে হয়েছে সার্কিটে পেঁচানো তারের কুণ্ডলীটা আসলে কি? এটা কি নতুন ধরনের লাট্টু, নাকি হঠাৎ করে সার্কিটে চুল পাকানোর মেশিন বসানো হলো? না জানলে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। আজকে আমি মজার ছলে শেখাবো তোমাদের ইন্ডাক্টরের গল্প। তো দেরি না করে চলো শুরু করা যাক। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ইন্ডাক্টর কি, ইন্ডাক্টর কত প্রকার হয়, কিভাবে কাজ করে এই ইন্ডাক্টর, দেখতে কেমন হয়, কোথায় ব্যবহার হয়, কিভাবে ইন্ডাক্টর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আর শেষে জানবো ইন্ডাক্টরের মান কিভাবে বের করতে হয়। তো ইন্ডাক্টর আসলে কি? ইন্ডাক্টর হলো একেবারে সিম্পল একটা তারের কুণ্ডলী, কিন্তু হেলাফেলা করো না একদম। এটা সার্কিটে যুক্ত হলে বিদ্যুৎ শক্তি ম্যাগনেটিক ফিল্ড আকারে জমা করে রাখে, তবে ক্যাপাসিটরের মতো লং টার্মে সেভিং করে না। বরং এটা ইনস্ট্যান্ট খরচের রাজা, অর্থাৎ সঞ্চয় করেই ফটাফট খরচ করে ফেলে। মানে একদম আমার মতো, হাতে টাকা আসলেই শুধু যন্ত্রপাতি কিনে ফেলি। ইন্ডাক্টরের ধরন: ইন্ডাক্টর অনেক ধরনের হতে পারে, যেমন এয়ার কোর ইন্ডাক্টর, আয়রন কোর ইন্ডাক্টর, ফ্যারাড কোর ইন্ডাক্টর, লেমিনেটেড আয়রন কোর ইন্ডাক্টর, কালার কোড ইন্ডাক্টর। ভেরিয়েবল ইন্ডাক্টর: এখানে ভেরিয়েবল ইন্ডাক্টরের নব ঘুরিয়ে আমরা মান কম বেশি করতে পারি। নামের ভয় পেও না, নামগুলো জটিল হলেও কাজের ধরন প্রায় একই রকম, শুধু কোর আলাদা হওয়ায় নাম পাল্টে যায়। এখানে একটা পানির পাম্প দেখতে পাচ্ছি, যেটা থেকে পানি বের হচ্ছে। এখন এই পানির পাম্পটিতে যদি পাইপের মাধ্যমে একটা লুপের মতো তৈরি করি, তাহলে পানি উপর দিয়ে বের হবে এবং নিচ দিয়ে পাম্পের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ পানি পাইপের মধ্যে ঘুরতে থাকবে। এবার এই পানির পাম্পের সাথে আমি একটা ভারী চাকাযুক্ত অংশ উপরে যুক্ত করলাম, অর্থাৎ পানি প্রথমে পাম্প দিয়ে বের হবে এবং দুটো পথ পাবে। উপরে হচ্ছে আমাদের ভারী চাকাযুক্ত অংশ এবং নিচে হলো বিনা বাধার অংশ। তো প্রথমে পানি উপরের ভারী চাকাটাকে ধাক্কা দেবে, কিন্তু ভারী চাকাটা ঘুরতে বেশি শক্তি লাগার কারণে পানি নিচের অংশ দিয়ে আবার পাইপের মধ্যে চলাচল শুরু করবে। কিছুক্ষণ পর যখন চাকাটা ঘোরা শুরু করবে, তখন পানি উভয় রাস্তা দিয়ে চলতে থাকবে। যখন চাকাটা খুব দ্রুত ঘোরা শুরু করবে, তখন পানি আর নিচ দিয়ে চলবে না, কারণ উপরের বড় চাকাটাতে এত শক্তি সঞ্চয় হয়ে গেছে যে পানিকে সে প্রবাহিত করার জন্য অতিরিক্ত একটা শক্তি প্রয়োগ করছে। যেই শক্তিটার কারণে পানি খুব সহজেই উপর দিয়ে প্রবাহিত হয়ে নিচে আবার পাম্পের মধ্যে প্রবাহিত হবে। এবার যদি আমরা পাম্পটাকে বন্ধ করে দেই, তাহলে দেখব পানি কিন্তু সাথে সাথে থেমে যাচ্ছে না, কারণ উপরের চাকাটার মধ্যে দিয়ে পানি একটা লুপ তৈরি করে সেখানে কিছুক্ষণ ঘুরছে, অর্থাৎ ভারী চাকাটার মধ্যে ইনারশিয়া তৈরি হয়ে গেছে। একটা উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। মনে করো তুমি একটা সাইকেল চালাচ্ছ। এবার কিছুক্ষণ যদি তুমি জোরে জোরে প্যাডেল করো এবং কিছুক্ষণ পর যদি প্যাডেল করা বন্ধ করে দাও, তাহলে তুমি কিছু দূর বিনা প্যাডেলেও যেতে পারবে, অর্থাৎ তোমার চাকার মধ্যে ইনারশিয়া তৈরি হয়ে গেছে। অনেকটা সেরকমই পানি এই চাকার মধ্যেও শক্তি তৈরি হয়ে গেছে, যার ফলে চাকাটা দ্রুত থামতে পারছে না। কিছুক্ষণ পর যখন চাকাটার শক্তি শেষ হয়ে যায়, তখন পানিও স্থির হয়ে যায়। এই উদাহরণটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে ইন্ডাক্টর বোঝা তোমার কাছে একদম এই পানির মতো সহজ হয়ে যাবে। এবার মনে করো এই পানির পাম্পটি হলো একটা ব্যাটারি এবং উপরের ভারী চাকাটা হলো ইন্ডাক্টর এবং নিচের কম বাধাযুক্ত পথটি হলো বাল্ব বা লোড। এবার যখন ব্যাটারি থেকে এনার্জি বের হয়, তখন প্রথমে বাল্বটা কিছুক্ষণ জ্বলে, যতক্ষণ পর্যন্ত না ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড সঞ্চয় করতে পারে। যখন ইন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ড সঞ্চিত হয়ে যায়, তখন এটি লো রেজিস্ট্যান্স বিশিষ্ট একটা তারে পরিণত হয়, যার ফলে কারেন্ট আর বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত না হয়ে সরাসরি ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবং যখন আমরা ব্যাটারির পাওয়ার ডেলিভার বন্ধ করে দেই, তখন এই সঞ্চিত শক্তি ইন্ডাক্টরটি বাল্বের মধ্যে তাৎক্ষণিক প্রবাহিত করে দেয়, কারণ ইন্ডাক্টর চায় না কারেন্ট প্রবাহে কোনো বাধা আসুক। তো ইন্ডাক্টর কেন এমন ব্যবহার করে?
যখন আমরা একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তখন এই তারের চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমরা একটা তারের পাশে যদি কম্পাস রাখি তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। যখন আমরা কারেন্টের দিক পরিবর্তন করে দেব তখন এই ম্যাগনেটিক ফিল্ডের দিকও পরিবর্তন হয়ে যাবে এবং তারের মধ্যে আমরা যত বেশি কারেন্ট দেব ম্যাগনেটিক ফিল্ডটাও তত বেশি শক্তিশালী হবে। যখন আমরা একটা তারকে কুণ্ডলী আকৃতিতে পেঁচাবো তখন তারের প্রত্যেকটা কুণ্ডলীর প্রথম এবং শেষ অংশে আলাদা আলাদা ম্যাগনেটিক ফিল্ড উৎপাদন করবে, কিন্তু বাস্তবে এই ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ড একত্রে যুক্ত হয়ে বড় একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যখন ইলেকট্রিসিটি থাকে না তখন ইন্ডাক্টর কোনো ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করতে পারে না। যখন আমরা সার্কিটে আবার বিদ্যুৎ প্রবাহিত করি তখন প্রথমে লোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। প্রথমে ইন্ডাক্টর হাই রেজিস্ট্যান্স দেখায়, তাই প্রথমে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। কিছুক্ষণ পর যখন ইন্ডাক্টর রেজিস্ট্যান্স কমতে থাকে এবং ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকে তখন লোডের মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হয় না, কারণ আমরা জানি কারেন্ট সবসময় কম বাধাযুক্ত স্থান দিয়ে প্রবাহিত হতে পছন্দ করে। যখন ইন্ডাক্টর কোনো রেজিস্ট্যান্স শো করে না বা খুবই সামান্য রেজিস্ট্যান্স শো করে এবং ম্যাগনেটিক ফিল্ড তার সর্বোচ্চ শক্তিতে পৌঁছায়, এমন সময় আমরা যদি ইন্ডাক্টরের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেই তখন ইন্ডাক্টর খুব দ্রুত ম্যাগনেটিক ফিল্ড আকারে সঞ্চিত শক্তিকে খরচ করে ফেলতে চায়। এই শক্তি তখন অন্য কোথাও না যেতে পেরে লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায়। তো ইন্ডাক্টর কেন এমন করে? কারণ হলো ইন্ডাক্টর চায় না তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের কোনো পরিবর্তন আসুক। যখন কারেন্ট বাড়তে চায় তখন ইন্ডাক্টর বিপরীতমুখী শক্তি প্রদান করে কারেন্টকে কমাতে চায়, আবার যখন কারেন্ট কমতে চায় তখন ইন্ডাক্টর ইলেকট্রন প্রবাহিত করে সেই ঘাটতি পূরণ করতে চায়। অর্থাৎ যখন এই সার্কিটটিকে অফ থেকে অন করি তখন কারেন্ট বাড়তে চায়, কিন্তু ইন্ডাক্টর চায় না কারেন্ট বাড়ুক। তখন ইন্ডাক্টর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে এই কারেন্ট চলাচলের উপর। ইন্ডাক্টর কারেন্ট প্রবাহকে বাধা প্রদান করার জন্য ব্যাক ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করে, যার ফলে বাল্বের মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। এর বিপরীতে যখন পাওয়ার বন্ধ করা হয় তখন ইন্ডাক্টরের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তখন ইন্ডাক্টর চায় কারেন্ট প্রবাহের এই ঘাটতি পূরণ করতে। তখন তার মধ্যে সঞ্চিত এই ম্যাগনেটিক ফিল্ডকে সে লোডের মধ্যে দিয়ে পাস করে দেয়। এবার চলো জেনে নেই ইন্ডাক্টরের মাধ্যমে আমরা ভোল্টেজ কিভাবে উৎপাদন করে থাকি। এটি মূলত জেনারেটরের মূল ভিত্তি, যেটা ডিটেলসে আমরা পরের কোনো ভিডিওতে জানব। যখন একটা ইন্ডাক্টর কয়েলের মধ্যে আমরা পার্মানেন্ট ম্যাগনেট আনা নেওয়া করব তখন এই ইন্ডাক্টর কয়েলের মধ্যে ভোল্টেজ উৎপাদন হবে, কারণ তখন ইন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো ম্যাগনেটের শক্তির সাথে সামনে পিছনে চলতে শুরু করবে। তখন কয়েলের দুই প্রান্তে যদি আমরা একটা ভোল্টমিটার যুক্ত করি তখন আমরা মিটারে এসি ভোল্টেজ দেখতে পাবো, যার মাধ্যমে আমরা ছোট কোনো লোডও জ্বালাতে পারবো। এবার চলো এই এসি ভোল্টেজকে আমরা ডিসিতে রূপান্তরণ করি। ডিসিতে রূপান্তরণ করার জন্য আমাদের কিছু কম্পোনেন্ট দরকার, যেগুলো হলো ডায়োড বিদ্যুৎকে একমুখী করার জন্য এবং ক্যাপাসিটর ডিসিকে পিওর ডিসিতে পরিণত করার জন্য, এবং আমাদের এলইডিটিকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা যুক্ত করেছি একটা রেজিস্টর। কি ক্যাপাসিটর, রেজিস্টর, ইন্ডাক্টর কিভাবে কাজ করে তা জানো না? এখনই যাও আমার চ্যানেলে এবং মজার এক্সপ্লেনেশনের মাধ্যমে শিখে নাও কিভাবে এই কম্পোনেন্টগুলো সার্কিটে কাজ করে থাকে। তো দেরি না করে এখনই যাও, আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিলাম। ইন্ডাক্টর সার্কিটে বিভিন্ন ধরনের দেখতে পারো। বলতে গেলে প্রায় বেশিরভাগ ডিভাইসই ইন্ডাক্টর কোনো না কোনো ফর্মে কাজ করে, বিশেষ করে মোটর, তা যে টাইপেরই হোক না কেন। কয়েল বা ইন্ডাক্টর তার মধ্যে অবশ্যই থাকবে। এছাড়াও ট্রান্সফরমার, রিলে, বাক কনভার্টার, ভোল্টেজ বুস্টার, পাওয়ার সাপ্লাই, প্রায় সকল ক্ষেত্রেই ইন্ডাক্টরের ব্যবহার লক্ষণীয়। তাই ইন্ডাক্টরকে শুধু তারের পেঁচানো লাট্টু ভেবো না, এটা দেখতে সহজ হলে বড় বড় কাজ চুটকিতেই করে দিতে পারে। সাধারণ মিটার দিয়ে আমরা ইন্ডাক্টরে ইন্ডাকট্যান্স পরিমাপ করতে পারি না। ইন্ডাক্টরে ইন্ডাকট্যান্স সাধারণত হেনরিতে মাপা হয়। আরে কার্টুন চ্যানেলের ওই হেনরি না, তবে হেনরিকে আমার অনেক পছন্দ।
এটা অন্য জিনিস। ইন্ডাক্টর অনেক বড় মান, তাই আমরা মান লেখার সুবিধার্থে মিলি হেনরি বা মাইক্রো হেনরি লিখে থাকি। এই হেনরি পরিমাপ করার জন্য আরএলসি মিটার প্রয়োজন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। শেষে বলি, ইন্ডাক্টর দেখতে সিম্পল হলেও কাজের বেলায় একেবারে হেভিয়েস্ট চ্যাম্পিয়ন, তাই এটাকে হালকাভাবে নিও না। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ইলেক্ট্রোমেন্টরকে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।